ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिपुते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूधे पाता थाकुन श्री श्री पद्मावती माय এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে যেটা গুরুত্বপূর্ণ না বললে ছোট করা হয়। সেটি হচ্ছে গিয়ে মীন রাশি। সবচেয়ে সবারই লক্ষ্য, সবারই নজর, সবারই লাইটিং সেটা হচ্ছে গিয়ে এই মীন রাশির দিকে। কারণ এখানে ছটা গ্রহের প্রবেশ হয়েছে। কবে? 29 তারিখে। তো 29 তারিখে হয়েছে। এপ্রিল মাসের এই রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? চন্দ্র বেরিয়ে গেলে কি হচ্ছে? তাহলে 5টা গ্রহ আছে, তাহলে একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার দোসর। ব্যাপারটা এরকম জায়গাতে। তাহলে কি হচ্ছে? তাহলে তার কীরকম বর্তমানে অবস্থা বা কী হবে সেটা বেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা আছেন, যাদের মীন রাশি তারাই জানেন। তবে হ্যাঁ, আমি তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। বর্তমানে গ্রহগুলি যেভাবে আছে সেইভাবে যে ফল বিচার তাকে গোচর ফল বলে, সেটাই আমি বলছি। আপনাদের জন্মকুণ্ডলী যদি কোনো কিছু খারাপ থাকে, ভুল থাকে বা জানাবার থাকে, নানা রকম কিছু হতে পারে। সেটা আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষ বা আপনার পরিচিত জ্যোতিষের কাছে গিয়ে দেখাবেন। আর কারোর যদি মনে হয় আমাকে দেখাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, সঙ্গে থাকবেন। মীন রাশি, জোডাইক সাইনের শেষ রাশি হচ্ছে গিয়ে মীন রাশি। আমাদের যে জন্মকুণ্ডলী তার শেষ রাশি মেষ থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে গিয়ে মীন রাশিতে। এই শেষের জায়গায় এসে এতগুলো গ্রহ একসাথে জড়ো হয়েছে, সেখানে শত্রু আছে, মিত্র গ্রহও আছে। তাহলে একসঙ্গে যদি একটা বাড়িতে শত্রু মিত্র দুজন থাকে তাহলে কি অবস্থা হয় বলুন দেখিনি। চন্দ্র তো সরে গেল, সোয়া দুদিন এক এক জায়গায় থাকে, কিন্তু আপনার চন্দ্র কুণ্ডলিতে যে চন্দ্র মীন রাশি সেটা তো সরবে না, সেখানে তো চন্দ্র আছে। সেখানে ঢুকেছে আবার এক এক করে বলবো। সেটা ঢুকেছে হচ্ছে শনি ঢুকেছে, সে হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি। শুক্র এখানে তৃতীয়পতি এবং অষ্টমপতি। রবি হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি। বুধ হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি। রাহুর তো কোনো ঘর নেই। তো এরকম ধরনের একসঙ্গে সব জড়ো হয়েছে। এবং বিশেষ করে লক্ষণীয়, মাথাতে এবং ফ্রন্ট অর্থাৎ সপ্তমভাবে সাতটা গ্রহের দৃষ্টি। কখন থেকে? 1 এপ্রিল থেকে। এপ্রিলের কথা বলছি, 1 এপ্রিলের কথা বলছি। তাহলে শুরু করার আগে আমি পরিতোষ দে আপনাদের সামনে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আমি উপস্থিত হয়েছি এবং সকলকে স্বাগত জানাই। কোথায় 1 মার্চে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা একবার জেনে নিই। সেটা হচ্ছে যে চন্দ্র বসে আছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কেতু বসে আছে কন্যায়, এবং শুক্র, বুধ, রবি, শনি, রাহু বসে আছে কোথায় না আপনার রাশিতে অর্থাৎ মীন রাশিতে। তাহলে কালসর্পযোগ, একদিকে কোনো গ্রহ নেই আর একদিকে সব গ্রহ।
তাহলে কালসর্পদোষের সৃষ্টি কিন্তু হয়েছে। তারপরে আবার মীন রাশিতে 7.5, বোঝা গেল ব্যাপার। তাহলে চাপ থাকবে না বলুন? এই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা জাতক জাতিকাদের কেউ কাউকে এদেরকে ছোট করে দেখবেন না, এদের অনেক চাপ, কিন্তু এরা লড়তে জানে, এরা জিতবেও, এদের ভালোই হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে সমস্যা থাকবে না এটা তো হতে পারে না। সমস্যা থাকবে, বাধা বিপত্তি থাকবে, জয়ও থাকবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এরপরে যে রবি ওখানে বসে আছে, রবি 13 তারিখে চলে যাবে, অর্থাৎ 14 তারিখ থেকে সেই মেষ রাশিতে তুঙ্গ অবস্থায় তাকে দেখতে পাওয়া যাবে। সকালে ঘুম থেকে উঠে দেখব সূর্য ওখানে, অর্থাৎ সেটা পয়লা বৈশাখের দিন। মঙ্গল, সেই মঙ্গল 2 তারিখে মিথুন থেকে কর্কট রাশিতে চলে আসবে, এসে নিচস্থ হবে, সেটা আপনার পঞ্চম ঘর। এরপরে শুক্র তুঙ্গ হবে, বুধও, এই তুঙ্গ তো আছেই, শুক্র বক্রি ছেড়ে যাবে, সেই বক্রি ছাড়বে হচ্ছে গিয়ে 15 তারিখে এপ্রিল মাসের। বৃহস্পতি সেখানেই বসে থাকবে। বুধ 1 এপ্রিল উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। শনি 29 মার্চ তো চলেই গেছে। রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতেই থাকবে। তাহলে রাশিতে এতগুলো গ্রহ যখন থাকবে, তার একটু বিক্ষিপ্ত অবস্থা হবেই। কোনটা করবে, কোনটা করবে না, কোনটা করলে ভালো হবে, কোনটা করা উচিত, এই সব ব্যাপারগুলো মাঝে মধ্যেই কিন্তু তার ঠিক থাকবে না। বোঝা গেল? এই সব ব্যাপারগুলো তার ঠিক মোটেও থাকবে না। কিন্তু এখানে শুক্র বসে আছে, সেটা তো শুভ গ্রহ নয়। বোঝা গেল? শুক্র শুভ গ্রহ নয়। তারপরে এবারে রাহু ওই ঘরের পক্ষে খারাপ, রাহু যদিও বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করবে। বুধ ভালো গ্রহ, সব ঠিক আছে। কিন্তু এবারে ঘটনা হচ্ছে যেটা, যে এত সব গ্রহ শত্রু এবং মিত্র, যেমন রবির শত্রু হচ্ছে শুক্র, রাহু, শনি, এগুলো হচ্ছে গিয়ে মানে এরকম ব্যাপার। এই ব্যাপারগুলো থাকার কারণের জন্য কি হচ্ছে, তার মধ্যে ভালো খারাপের গণ্ডগোল লেগে যাবে, মতামতের গণ্ডগোল লেগে যাবে। এইবারে ব্যাপার হচ্ছে, এই গ্রহগুলো ভালো করে শুনবেন, এই গ্রহগুলো আপনার, মানে আমি আপনাকে বলছি যে দেখছেন, তার জন্মকুণ্ডলীতে কোথায় কোথায় আছে, যদি ভালো জায়গায় থাকে ভালো ফল অবশ্যই পাবেন, এটুকু আমি বলতে পারি। এইবারে যেটা বলছিলাম, যে সপ্তম জায়গা, একে মাথায় বসে আবার সপ্তম, মানে অর্থাৎ আপনি যেখানে শুয়ে থাকবেন তার অপোজিট যে পা, সেই জায়গাটা হচ্ছে আপনার সপ্তম। সেই জায়গাটাতে কি হচ্ছে, সেখানে বসে আছে কেতু, কিন্তু 7টা গ্রহের দৃষ্টি, 7টা গ্রহের দৃষ্টি এখানে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট মীন রাশির পক্ষে কিন্তু চাপের ব্যাপার, ভয়ের ব্যাপার, বড় কথা নয়। পরিস্থিতিকে সামাল যে দিতে পারছে, আমি বলবো তাকে স্যালুট। পরিস্থিতি যে সামাল দিতে হবে, মাথা ঠিক যে রাখতে পেরেছে, অর্থাৎ তাকে মেডিটেশনটা কিন্তু করতে হবে। এবার চলে আসি কীরকম ফল পাবে। প্রথম কথা হচ্ছে, আর্থিক দিক থেকে তার কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। আর্থিক দিক থেকে অসুবিধা থাকবে না, কোনো না কোনোভাবে তার কিন্তু এখন পুঁজি বাড়তে থাকবে এবং ভালো হবে। দ্বিতীয় ঘর হচ্ছে গিয়ে ধনভাব। শারীরিক দিকটা আগে বলে গেলাম, মন মানসিকতা এবং চাপ, শারীরিক দিক থেকেও চাপ থাকবে, মানসিক দিক থেকেও চাপ থাকবে। আর্থিক দিক থেকেও কিন্তু মাঝে মধ্যে চাপ সৃষ্টি হবে, খরচা হবে ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। গৃহে 2 তারিখের পর থেকে শুভভাব থাকবে গৃহে, কারণ বুধের ঘর হলেও বুধ নিচস্থ এখানে মীন রাশিতে, কিন্তু তার বন্ধু শুক্র উচ্চস্থ। সেই উচ্চস্থ থাকার জন্য কী হচ্ছে, তার কিন্তু নিজ ভঙ্গ, শুক্র উচ্চস্থ থাকার জন্য তার বন্ধু নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে। তার চতুর্থ ভাবটা ভালো হবে। এই মঙ্গল সরে গেলেই
2 তারিখের পর থেকে আপনার কিন্তু গৃহ সম্পর্কিত ব্যাপার কিন্তু শুভ হবে। এবারে পঞ্চম যে জায়গা, পঞ্চমে মঙ্গল, প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাদের মোটেও ভালো যাবে না। মানে নানা রকম ঘটনা ঘটবে যেটা আপনি এক্সপেক্ট করেননি, যেটুকু করেছেন তার থেকে বেশি বা তার থেকে কম, এটা আগোছালো এবং কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার নারীদেরকে বলবো সাবধানে থাকতে, পুরুষদেরকেও বলবো সাবধানে থাকতে। এই কারণেই, কারণ অবৈধ সম্পর্কিত ব্যাপারটা এমন রকমভাবে ছড়াচ্ছে যাতে করে আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিডিও তৈরি করা হচ্ছে বা আপনাকে ব্ল্যাকমেল করা হবে, বা আপনি ফাঁদে পড়বেন বা আপনার সঙ্গে সে সম্পর্ক রাখবে না। এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাকে যতটা পারবেন, এই মঙ্গল যেহেতু আছে সেটা কিন্তু ডিস্টার্ব কিন্তু করবে। ষষ্ঠ ভাব, দ্বিতীয় যখন তুঙ্গ যাবে রবি, ষষ্ঠপতি তুঙ্গ অবস্থা থাকলে তাহলে আপনার শত্রু যে নিধন মানে মরে যাওয়ার ব্যাপার নয়, শত্রু এখানে কী হবে, দমিত হবে, দমন হবে। তা শত্রু দমন হবে এবং প্রতিষ্ঠার জায়গাটাও কিন্তু অনেকটা আপনার বেড়ে যাবে। দ্বিতীয়ের যে জায়গা, হয়তো ধনপতি মানে ধনের যে জায়গাটা বা কর্মের জায়গার প্রতিষ্ঠা কিন্তু এখান থেকে রবি দেবে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আসল জায়গা হচ্ছে সপ্তমে বসে আছে কেতু। সেই কেতুর উপরে প্রথম দিন থেকে বসে আছে এই যে 5টা গ্রহ, দৃষ্টি আছে রাহু, রবি, বুধ, শুক্র, শনি। এরপরে আবার মঙ্গল দৃষ্টি দিচ্ছে, 2 তারিখের পর দেবে না, বা 2 তারিখের একটা টাইমের পর থেকে দেবে না, কিন্তু 1 তারিখ থেকে তো আছেই। তাহলে এখানে সে 5-এর পরে 6 হলো। আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেওয়াতে এখানে কি হচ্ছে, তাহলে 6-7টা গ্রহের যে দৃষ্টি, তাহলে এই রাশির ওপরে পড়লে কি হচ্ছে, আপনার অসুবিধা থাকবে, ঝুটঝামেলা থাকলেও মঙ্গলজনক ব্যাপার ঘটবেই ঘটবে। কারণ মঙ্গল যখন সরে আসবে তখন আরও ভালো হবে। সবারই সঙ্গে বন্ধুত্ব আছে এই বুধের। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, বুধের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও দৃষ্টিটা তো ভালো। তাহলে আপনার বৈবাহিক জীবন যেমন আপনার ভালো যাবে, আবার ব্যবসা সংক্রান্ত ব্যাপার, একাধিক ব্যবসা হওয়া, কোনো ডিলারশিপ নেওয়া, কোনো নতুন ব্যবসায় নিজেকে জড়িত করা, এরকম ধরনের নানা কিছু ঘটনা ঘটবে যার দ্বারা আপনার জীবনে উন্নতি আসবে। বোঝা গেল? এবারে আসছে অষ্টম জায়গায় রবি যখন দৃষ্টি দিয়ে রাখবে, নিচু জায়গা হলেও সেখানকার অধিপতি শুক্র লগ্নে বসে আছে, মানে রাশিতে বসে আছে। তাহলে আপনার দুর্ঘটনা ঘটার থাকলেও কিন্তু ঘটবে না, বা ঘটলেও কিছু সামান্য ওপর দিয়ে যাবে, অথবা বিশেষ কিছু সেরকম ধরনের পোয়াতে হবে না। যার যেমন জন্মকুণ্ডলিতে শুক্র বসে আছে সেটা দেখতে হবে। ভাগ্যভাবে এখানে রাহুর দৃষ্টি আছে, মঙ্গল চলে আসছে, নিচস্থ হয়ে যাচ্ছে ভাগ্যভাবের অধিপতি, আর বৃহস্পতির দৃষ্টি আছে। তার দৃষ্টির ব্যাপারটা তো কম নয়। তাহলে রাহুর বৃহস্পতির দৃষ্টি মিলিয়ে ভাগ্যর জায়গাটাতে ওঠানামা করলেও আপনার ভালোই হবে, খারাপ হবে না। এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে সরাসরি, সেহেতু এখানে কিন্তু অতটা খারাপের ব্যাপার নেই, ভাগ্য উন্নত হবে। ঠিক আছে, কিন্তু বাবার শরীর খারাপের ব্যাপারটা কিন্তু একটু দেখবেন। বাবা মা। চলে আসবো এবার দশম জায়গায়, কর্মস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সে কিন্তু এই জায়গাটাতে মঙ্গল সরে যাওয়ার পরে যখন দৃষ্টি দেবে না, তাহলে সেই জায়গাটাতে কিন্তু আপনাদের ভালো হবে, শুভ হবে, এবং কর্মের জায়গাতে আপনাদের কিন্তু এগোবার জায়গা কিন্তু তৈরি হবে। কারণ রবি কিন্তু প্রতিষ্ঠা জায়গাটাতে কিন্তু সুনিশ্চিত করবে, এবং আপনার মানে কি বলবো, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এখানে শনির দৃষ্টি আছে, এবং তাহলে হচ্ছে কি কর্মের জায়গাটা আপনার ভালো হবে। একাদশ ভাব লাভস্থান, এই লাভস্থানের অধিপতি শনি, সে রাশিতে বসে, তাহলে আপনাকে লাভ দেবেই, এবং বৃহস্পতির এখানে দৃষ্টি আছে। অতএব সাফল্য, লাভ, লিকুইড মানি, এসব ব্যাপার থেকে আপনি গেইন করতে পারবেন। দ্বাদশ ঘরের অধিপতি শনি রাশিতে বসে আছে, এবং সাড়ে যোগ হয়ে আছে, কালসর্প যোগ হয়েছে। তাহলে এর প্রভাব তো আপনাকে পেতে হবে কিছু।
সেই জায়গাটা এখনই পাবেন না, কিন্তু পরের দিকে পাবেন। এবং রাহু দ্বাদশে চলে আসবে যখন, তখনও পাবেন। তাহলে বর্তমান সময়ে কিন্তু 19-20 করে আপনার কিন্তু চলে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি গরুকে খাবার দিন, 7 রকমের আনাজ এবং রুটি দিন, ঘরের প্রথম রুটিটা দিন। দিন হচ্ছে গিয়ে কুকুরকে আর কাককে রুটি খাওয়ান। মাছকে, জলাশয়ের মাছ, দ্বিতীয় জায়গাটা যেহেতু আপনার মঙ্গল অধিপতি, সে তার জন্য হচ্ছে গিয়ে আপনি লাড্ডু বা এরকম কিছু নিয়ে যান, জলজ প্রাণীকে খাওয়ান। বাদাম, মুগ ডাল, ভেজানো মুগ ডাল, এগুলো নিয়ে যান, বা এমনি নিয়ে যান, গিয়ে দিন মানে যেখানে পুকুর বা নদী আছে। এগুলো করুন, এগুলো করলে আপনার ভালো হবে এবং উঠবেন উঁচুতে।